ফাইন, ওকে। ক্লাসটা রেকর্ড শুরু করলাম। সো আমাদের এ বি দুটি বিন্দু দেয়া রয়েছে, এ এবং বি, যার স্থানাঙ্ক আমাদের দেয়া রয়েছে। এখন এ বি এর পরে আমাদেরকে এমন ভাবে সি পর্যন্ত বর্ধিত করতে বলেছে, এমন ভাবে সি পর্যন্ত বর্ধিত করতে বলেছে যেন এ বি বিসি এর 3 গুণ হয়। দ্যাট মিনস এ বি বিসি এর 3 গুণ হয়, এটা ছিল আমাদের শর্ত। তো খেয়াল করো, যেহেতু এবি কে আমরা সি পর্যন্ত বর্ধিত করছি, এবি কে আমরা সি পর্যন্ত বর্ধিত করছি এবং আমাদের স্থানাঙ্ক দেয়া রয়েছে এ এবং বি এর, আমাদের স্থানাঙ্ক দেয়া রয়েছে কিন্তু এ এবং বি এর, এর স্থানাঙ্ক দেয়া রয়েছে আমাদের -2,4 এবং বি এর স্থানাঙ্ক আমাদের দেয়া রয়েছে 4,-5। এখন তোমাদের কাছে যদি আমি একটা সিম্পল কোশ্চেন করি যে আমরা যতটুকু অন্তর্বিভক্তিকরণ বা বহির্বিভক্তিকরণের সূত্র আমরা শিখেছি, তাতে তোমাদের এই চিত্রটাকে কি মনে হয়? এই চিত্রটাতে এরকম মনে হয় না যে এবি একটা সরলরেখা, এবি একটি সরলরেখা যার দুটি স্থানাঙ্ক দেয়া রয়েছে এবং সি হচ্ছে এমন একটা বিন্দু যা এবি সরলরেখাটিকে বহির্বিভক্ত করেছে? এটাই কি এটার মিন করে না? যদি তাই মিন করে যে সি বিন্দুটি যদি এ এবং বি এটাকে আমাদের বহির্বিভক্ত করে, তাহলে বহির্বিভক্তকরণ কথাটার মানে কি? বহির্বিভক্তকরণ কথাটার মানে হচ্ছে যে বিন্দু থেকে বহির্বিভক্তকরণ করা হবে সেই বিন্দু থেকে অপর যে দুটি বিন্দু রয়েছে তার একটা অনুপাত লাগবে। দ্যাট মিনস সি বিন্দু থেকে আমার এ বিন্দুর একটা অনুপাত লাগবে, মানে দূরত্ব লাগবে। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা আসলে কি? এসি ডেফিনেটলি। এবং সি বিন্দু থেকে বি বিন্দুর একটা দূরত্ব লাগবে, তাহলে সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা কি? ডেফিনেটলি বিসি। তাহলে সি বিন্দু থেকে যেহেতু আমার দুটো দূরত্ব লাগবে, তার মানে এসি এবং বিসি লাগবে, তাহলে আসলে কি আমি এবি দিয়ে কোনো কাজ করতে পারবো, বা এবি দিয়ে কি আসলে আমার কোনো কাজ হবে? আমার দরকার এসি এবং বিসি এর অনুপাত। সো এসি এবং বিসি এর অনুপাত যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? এসি এবং বিসি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, অনুপাতটা তৈরি করতে হবে, যেটা আমার দেওয়া নাই। সেই জন্য আমরা যে কাজটা করতেছি, আমাদের দেয়া আছে কি? এবি এবং বিসি। আমাদের এবি এবং বিসি দেয়া রয়েছে। কেন? আমাদের এবি ইজ ইকুয়ালস টু 3বিসি দেয়া রয়েছে। তো পরের লাইনে যদি আমরা এই লাইনটাকে উভয় পক্ষকে বিসি দ্বারা ভাগ করি, তাহলে দাঁড়ায় এবি ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়ালস টু 3। তাহলে 3 হওয়া মানে কি? বেসিক্যালি 3 হওয়া মানে হচ্ছে এবি ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2, 3 ডিভাইডেড বাই 1। দ্যাট মিনস 3:1 এই অনুপাতে রয়েছে আমার এবি এবং বিসি। তো আমরা তো এই অনুপাত দিয়ে কোনো কাজ করতে পারবো না, বা আমাদের এবি আর বিসি এর দিয়ে কোনো কাজ নেই, কারণ এ হচ্ছে এমন হতো যে বি বিন্দুটা আমার এসি বাহুকে অন্তর্বিভক্ত করেছে, তাহলে আমার এবি এবং বিসি এর অনুপাত প্রয়োজন হতো। আমার প্রয়োজন এসি এবং বিসি এর অনুপাত। সেই জন্য আমরা কি করছি? আমরা এবিটাকে রিপ্লেস করতেছি এসি এবং বিসি দ্বারা। সো এবি কে আমরা কিভাবে লিখতেছি? এবি স্যার, কে আমরা লিখতেছি বলেন। এসি এন্ড বিসি অনুপাত কেন বের করব? সেটাই তো বলছি স্যার, সেটাই বলছি, আবার মনোযোগ দিয়ে শোনেন। যে আমাদের যে চিত্রটা দেয়া রয়েছে, চিত্রটা দেয়া নাই, মানে আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া রয়েছে প্রশ্নে, সেখানে ইনফরমেশন গুলো কি দেয়া রয়েছে? এ বিন্দু এবং বি বিন্দু, এরা হচ্ছে দুটি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া রয়েছে, এবং সি বিন্দু হচ্ছে একটা বহিস্থ বিন্দু যা এবি কে বহির্বিভক্ত করেছে। তো বহির্বিভক্ত কথাটার মানে কি? আমি যখন আপনাদের বেসিক বুঝিয়েছি, সো বেসিক লেকচারটাতে আবার একটু ফেরত যাই। বেসিক আমি এরকম ভাবে বুঝিয়েছিলাম যে পি বিন্দু যার x1 y1 রয়েছে স্থানাঙ্ক, এবং কিউ বিন্দু যার স্থানাঙ্ক রয়েছে x2 y2, এবং আর এমন একটা বিন্দু যা যার স্থানাঙ্ক হচ্ছে x, y। এই আর বিন্দুটি পি বিন্দু এবং কিউ বিন্দু দ্বারা গঠিত যে পি কিউ সরলরেখা, সেই সরলরেখাটিকে বহির্বিভক্ত করেছে। তাহলে এই বহির্বিভক্ত করার কথাটা মানে কি? বহির্বিভক্ত কথাটার মানে হচ্ছে আর বিন্দু থেকে আমরা পি বিন্দু পর্যন্ত দূরত্ব, তথা পি আর, খেয়াল করে দেখেন যদি ওই লেকচারটা মনে থাকে, যে পি আর এবং আর বিন্দু থেকে আমরা কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব, দ্যাট মিনস কিউ আর। তার মানে আমরা মূলত যখন বহির্বিভক্ত হয় তখন আর বিন্দু থেকে অপর দুটি বিন্দুর দূরত্ব আমরা কি করি? আর বিন্দু থেকে অপর দুটি বিন্দুর দূরত্ব আমরা ক্যালকুলেট করি, তাই না? আর বিন্দু থেকে অপর দুটি বিন্দুর দূরত্ব আমরা ক্যালকুলেট করি। এই জিনিসটাকে বুঝাতে পারছি? আবার আমি আরেকটা জিনিস বলি, অন্তর্বিভক্তকরণ। যখন আমরা অন্তর্বিভক্তকরণ করেছি, যেখানে আমাদের ছিল পি একটা বিন্দু এবং কিউ একটা বিন্দু, যার ভিতরে
ভিতরে ছিল আমার আর বিন্দুটি, তাই না? তাহলে এই আর বিন্দুটি যখন অন্তর্বিভক্ত করেছে, আর বিন্দুটি যখন অন্তর্বিভক্ত করেছে, তো অন্তর্বিভক্তকরণ কথাটা মানে কি? অন্তর্বিভক্তকরণ মানে হচ্ছে আর বিন্দু থেকে পি বিন্দুর অনুপাত এবং আর বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বের অনুপাত। তো আর বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বের অনুপাত কি ছিল? পি আর। এবং আর বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্বের অনুপাত কি ছিল? আর কিউ বা কিউ আর, যেটাই আমরা বলি না কেন। সো যে বিন্দুটা অন্তর্বিভক্ত করে বা বহির্বিভক্ত করে সেই বিন্দু থেকে অপর দুটি বিন্দুর দূরত্বের অনুপাতই তো আমার প্রয়োজন হবে, হ্যাঁ কি না? আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জি স্যার। ফাইন। তাহলে আমাদের যে সি বিন্দুটি বহির্বিভক্ত করেছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে সি বিন্দু থেকে আমার এ বিন্দুটি এবং সি বিন্দু থেকে আমার বি বিন্দুটির দূরত্ব প্রয়োজন হবে। তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কি? ডেফিনেটলি এসি। সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কি? ডেফিনেটলি এসি। সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কি? ডেফিনেটলি বিসি। সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এসি এবং সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বিসি। তাহলে আমার ডেফিনেটলি এসি এবং বিসি এর অনুপাত লাগবে, যা আমার কাছে দেওয়া নেই। আমার কাছে দেওয়া রয়েছে এ বি আর বিসি এর অনুপাত। সেই জন্য আমরা কি করেছি? এ বি সরল রেখাটিকে আমরা রিপ্লেস করেছি কি দ্বারা? যে এ বি সরল রেখাটি মূলত কি, এসি থেকে যদি আমরা বিসি বাদ দেই তাহলে আমরা কি এ বি লিখতে পারি, তাই না? তাই আমরা এ বি সরল রেখার জায়গায় এসি মাইনাস বিসি লিখেছি। এ বি সরল রেখার জায়গায় এসি মাইনাস বিসি লিখেছি এবং তারপর পক্ষান্তর করে 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 আমরা দেখতে পারি যে আমাদের এসি এবং বিসি এর অনুপাত চলে এসেছে। আমি কি বুঝাতে পেরেছি কেন আমাদের এসি এবং বিসি লেগেছিল? জি স্যার, ইয়েস জি স্যার। স্যার। ফাইন, ঠিক আছে। আর কারো কোনো প্রিভিয়াস লেকচারে কোনো কোশ্চেন, প্রিভিয়াসে কোনো সমস্যা থাকলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। স্যার আপনি যে আমাদের অনুশীলনী ম্যাথগুলা করিয়েছেন আর উদাহরণে, ওখানে উদাহরণে যেগুলা যে সিস্টেমে করানো ওটা একটু ডিফারেন্ট না? না, সম্পূর্ণ সম্পূর্ণ সেম স্যার, সম্পূর্ণ সেম। আমি যেভাবে আপনাদেরকে করিয়েছি আর উদাহরণে যেভাবে করা আছে স্যার, সম্পূর্ণ সেম, কোনো ডিফারেন্ট কিছু নেই স্যার। ঠিক আছে, যেমন আপনি যদি উদাহরণ 1 নাম্বার 87 পৃষ্ঠায় উদাহরণ 1 নাম্বারটার কথা বলেন, যে দুটি বিন্দু দেয়া রয়েছে 3, 7 এবং 6, 10, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন যে বিন্দুটি, এখন এই বিন্দুটির স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে, তাই এখানে স্থানাঙ্ক আলফা বিটা ধরে নিয়েছে। আমি স্থানাঙ্ক XY ধরে নিয়েছি, দ্যাটস ইট। 2:1 অনুপাত, দ্যাট মিন্স M1 M2। আসেন উদাহরণ 2 এ যাই। দুটি বিন্দু দেয়া রয়েছে, রেখার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, মধ্যবিন্দু সংযোজক যে স্থানাঙ্ক সেটা তারা আলফা বিটা ধরেছে, আমি XY ধরেছি। ঠিক আছে, তারপরে আসেন উদাহরণ 3। দুটি বিন্দু দেওয়া আছে যে রেখাংশটি 2:1 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো, বহির্বিভক্ত করে। তার মানে এখানে সেটার আলফা বিটা ধরে নিয়েছে, আমি XY ধরে নিয়েছি। নাথিং ডিফারেন্ট, এখানে কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি। ইভেন কি উদাহরণ 5, যেখানে সমত্রিখণ্ডক বিন্দু, সেখানে সমত্রিখণ্ডক বিন্দুতে পেজ নাম্বার 88-এ আর বিন্দুটির স্থানাঙ্ক তারা অন্তর্বিভক্তিকরণ সূত্র দিয়ে করেছে এবং এস বিন্দুটির স্থানাঙ্কটাও তারা অন্তর্বিভক্তিকরণ সূত্র দিয়ে করেছে। আমি আমার বেসিক ভিডিও লেকচারে বলেছিলাম যে সমত্রিখণ্ডক যদি হয় তাহলে প্রথম বাম পাশ থেকে একটি অথবা ডান পাশ থেকে একটি, যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা অন্তর্বিভক্তকরণ সূত্রের মাধ্যমে বের করি, তাহলে অপর ত্রিখণ্ডক সমত্রিখণ্ডক বিন্দুটি আমরা মধ্য বিন্দু নির্ণয় সূত্র দিয়েও করতে পারি। ওটা তুলনামূলকভাবে সহজ। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। আর কারো জি কোনো স্যার। কোশ্চেন? তাহলে আমি নেক্সট টপিকে মানে নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আজকের জন্য যেই লেকচারটা আমরা করব সেই লেকচারে চলে যাচ্ছি। সবাই কি হ্যাঁ বলেন। স্যার আপনার কাছে কি স্যার বইয়ের পিডিএফ আছে স্যার? না, বইয়ের পিডিএফ নাই আমার সামনে, বইটা ওপেন করা আছে। আপনার যদি বইয়ের কোনো ছবি প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি আপনাকে ছবি তুলে পাঠাতে পারবো, সমস্যা নেই। আচ্ছা স্যার। সো ঠিক আছে, আমি 3-এর 1 নাম্বার শুরু করি। আমরা লাস্ট দিন 1, 2 নাম্বার করেছি, 4 নাম্বার করেছি। আচ্ছা, 4-এর 2 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, 4-এর 2 নাম্বারটা কি সবাই পেরেছি? ইয়েস স্যার। ফাইন। কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। 4-এর 2 নাম্বারটা কিন্তু 4-এর 1 নাম্বারটার মতো হুবহু সেম। যাই হোক, আমরা কথা না বাড়াই, আমরা শুরু করি। 3-এর 1 নাম্বারে একটি বৃত্তের স্থানাঙ্ক দেয়া রয়েছে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া রয়েছে। বই সবার সামনে থাকতে হবে। হ্যাঁ, 3-এর 1 নাম্বারে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া রয়েছে। বৃত্তটির একটি
একটি ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 6 এবং অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সো বৃত্তের কথা যদি আমরা চিন্তা করি, সো সাপোজ একটা বৃত্তের কথা যদি চিন্তা করি, বৃত্তের একটা সেন্টার পয়েন্ট রয়েছে, ধরো সেই সেন্টার পয়েন্টকে আমরা সি দ্বারাই চিহ্নিত করলাম, সেই সেন্টার পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া রয়েছে 4,3 এবং আমাদের একটা ব্যাস, তারা বলেছে ব্যাসের একটা প্রান্তবিন্দু, ব্যাসের একটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 4, 6, ধরে নেই সেটা এ, ধরে নেই সেটা এ প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া রয়েছে 4, 6 এবং অপর প্রান্তবিন্দু সেটা ধরে নেই বি, যার স্থানাঙ্ক দেয়া নেই। তো বইয়ের উদাহরণ অনুসারে আমি সেই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা বিটা, এক্স ওয়াই না ধরে আজকাল না করি, আলফা বিটা ধরে করি। ঠিক আছে, তো এখন সিম্পল জিনিস, আমার মধ্যবিন্দু দেয়া রয়েছে কিন্তু প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া নেই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া রয়েছে কিন্তু প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া নেই। আমরা কি চিত্রটা বোঝাতে পেরেছি? আবার বলছি, চিত্রটা ম্যান্ডেটরি না, বাট আমাদের চিত্র বোঝার সুবিধার জন্য আমরা শুরুতে চিত্র আঁকবো। ফাইন, তাহলে শুরু করি। মনে করি আজকে ক্লাসটা বেশ বড় করব, দেখা যাক কতটুকু কমপ্লিট করতে পারি। মনে করি সি 4,3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, তোমরা আমার সাথে সাথে করতে পারলে খুবই ভালো হয়, আমার সাথে সাথে করতে পারলে খুবই ভালো হবে, জিনিসটা শেখা ভালো হবে। ঠিক আছে, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি হচ্ছে ব্যাস, সো এবি ব্যাসের প্রান্ত বিন্দু, মানে দুটি প্রান্ত বিন্দু, এবি ব্যাসের প্রান্ত বিন্দু, এবি ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়, প্রান্ত বিন্দু দ্বয় এ নাম দিলাম 4,6 যেটা দেয়াই আছে, এবং বি যেটার স্থানাঙ্ক দেয়া নেই তার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম আলফা কমা বিটা। সো বুঝতেই পেরেছি। এখন যেহেতু সি কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস, তার মানে সি ডেফিনেটলি কি এবি ব্যাসের মধ্যবিন্দু, কেন্দ্র যেহেতু ডেফিনেটলি সে এবি ব্যাসের মধ্যবিন্দু এবং ব্যাসার্ধের প্রান্তবিন্দু। সো লিখে ফেলি, যেহেতু কেন্দ্র সি বা সি কেন্দ্র সি এবি ব্যাসের মধ্যবিন্দু, যেহেতু কেন্দ্র সি এবি ব্যাসের মধ্যবিন্দু। ঠিক আছে, আচ্ছা জাস্ট লেট মি চেক, কেউ কি ওয়েটিং লিস্টে আছে? এরকম কেউ কি আছে দেখি একটু। নেই, তাহলে আমাদের প্রেজেন্ট আছে কয়জন? সবাই কি প্রেজেন্ট আছে? সবাই কি প্রেজেন্ট আছে? 13 জন আছে স্যার। তাহলে সি 13 জন, 14 জন, 15 জন থাকার কথা। আচ্ছা যাই হোক, পরে সেটা হিসাব করব। সি এবি ব্যাসের মধ্যবিন্দু, ফাইন, সি যেহেতু এবি ব্যাসের মধ্যবিন্দু, তাহলে খেয়াল করো, সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, এখন চিন্তা করো সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অলরেডি দেয়াই রয়েছে, হ্যাঁ 4, 3। এখন সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? যে বিন্দু দুটির মধ্যবিন্দু সেই বিন্দু দুটির কি ভুজদ্বয়ের গড়, দ্যাট মিন্স 4 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 এবং কোটিদ্বয়ের গড় 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2, রাইট? এটা হচ্ছে আমার কি সি বিন্দুটির স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। কিন্তু প্রশ্ন মতে সি বিন্দুর স্থানাঙ্ক আমার দেয়া রয়েছে কি, সেটা 4,3 এবং 4 হচ্ছে এক্স এর ভ্যালু, 3 হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে এই যে আমরা এখানে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম 4 প্লাস আলফা ডিভাইডেড বাই 2, তাহলে 4 প্লাস আলফা ডিভাইডেড বাই 2 এটা কি ডেফিনেটলি আমার কার ভ্যালু? 4 এর ভ্যালু। কেন? এই যে স্থানাঙ্ক সি বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক এবং যে সি বিন্দুর এক্স অক্ষের স্থানাঙ্ক দেয়া রয়েছে তারা পরস্পর কি সমান। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা আর গুণ যদি করি, তো 4 প্লাস আলফা ইজ ইকুয়ালস টু 8, বা আলফা ইজ ইকুয়ালস টু 8 মাইনাস 4, সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, আবার আমরা সি বিন্দুর ওয়াই অক্ষের মান পেয়েছি, ওয়াই অক্ষের মান আমাদের দেয়া রয়েছে 3 এবং আমরা এখানে নির্ণয় করেছি 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তার মানে আবার 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 3, বা
6 প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 6, এখন বা বিটা ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 6, সুতরাং বিটা ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা অপর প্রান্ত বিন্দু তথা বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 4,0। সুতরাং অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমি 30 সেকেন্ডস 15 সেকেন্ডস একটু ক্যামেরাটা এরকম ভাবে রাখছি, যারা লেখা লিখতেছো তারা একটু যেন লেখাটা শেষ করতে পারো। তার মধ্যে আমি কিছু কথাও বলে ফেলতেছি, যেটা শুরুতে একবার বলেছে, আবার একটু বলি যে তোমাদের কিন্তু এট এ টাইম আমাকে 3টা চ্যাপ্টারের হোমওয়ার্ক দেওয়ার কথা। একটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1.1, এটা আমি অনেকের কাছ থেকে পাইনি, 2-1 জনের কাছ থেকে পেয়েছি। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। এবং সেকেন্ড অফ অল হচ্ছে যেটা আমি রানিং ক্লাসে করাচ্ছি চ্যাপ্টার 3.2 লাইভ ক্লাসে, যার বেসিকটা আমি আবার ইউটিউবে আপলোড দিচ্ছি। এবং আলাদা করে চ্যাপ্টার 7.5 ম্যাথের ত্রিকোণমিতি, সেটা কিন্তু আমি সম্পূর্ণটা ইউটিউবে আপলোড দিচ্ছি। সো সেটাও কিন্তু আমাকে হোমওয়ার্ক হিসেবে দেখানোর কথা। সো মাথায় রেখো যে তোমরা কিন্তু দুটো চ্যাপ্টারের রানিং আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো সেগুলো কিন্তু আমাকে পাই টু পাই আমাকে বুঝিয়ে দিতে হবে। ফাইন। সো স্যার আশা করি যারা লিখতেছেন, হ্যাঁ বলেন। স্যার ত্রিকোণমিতি তো এমনিতেও হার্ড, তো আপনি ওইটা ওইভাবে দিলে কেমন? স্যার আপনি একটু ক্লাসগুলো করেন, যদি ক্লাসগুলো না করে যদি আপনি না বুঝছেন, যদি মনে হয় যে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, সেক্ষেত্রে কি আমি আপনাকে বলবো যে না আমি আর বুঝাবো না? ডেফিনেটলি আমি আপনাকে বা আপনাদেরকে সবাইকে একত্র করে দরকার হলে বিশেষ কয়েকটা অঙ্কের উপরে আবার আমি ক্লাস নিব, লাইভ ক্লাস নিব, কোনো সমস্যা নেই। কিন্তু 10টা অঙ্কের মধ্যে 5টা অঙ্ক তো নিজে থেকেই করে মানে পারা যায়, যদি আমার টিউটোরিয়ালটা আমি মানে দেখে 5টা অঙ্ক নিশ্চয়ই পারা যায়। এখন আমাদের এই লকডাউনের সময়টাকে যদি আমি প্রপার ভাবে কাজে লাগাতে চাই, তাহলে আমাকে দেখা যাবে যে দুই ভাবেই আগাতে হবে, ভিডিও দিয়েও আগাতে হবে, লাইভ ক্লাস দিয়েও আগাতে হবে। কেন? কারণ আমি অফলাইনে ক্লাস নিলে একটা চ্যাপ্টার যদি আমি 5 দিনে শেষ করতাম 5টা লেকচারে, এখন আমি চাচ্ছি সেই চ্যাপ্টারটা 3টা লেকচারে শেষ করতে। কারণ সবাই বাসায় বসে আছি, এখন টাইমিং এর লিমিটেশন নাই, অনেক কিছু লিমিটেশন নাই। সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা চাচ্ছি। দিন শেষে কিন্তু আমি আপনার উপকার চাচ্ছি, ঠিক আছে? সো ফাইন, আমরা 3-এর 2 নাম্বার অঙ্কতে চলে যাই। 7.5 এ কারো কোনো রকমের প্রবলেম হলে ডেফিনেটলি আমাকে বলবেন, আমি 7.5 এর উপরে লাইভ ক্লাস নিতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? ফাইন, আমরা চলে যাচ্ছি 3-এর 2 নাম্বার অঙ্কতে। 3-এর 2 নাম্বার অঙ্কতে চলে যাচ্ছি। 3-এর 2 নম্বর অঙ্কতে কি বলেছে প্রশ্ন পড়েন সবাই। এবি একটি সরল রেখা, সেই এবি সরল রেখাটি পি এবং কিউ বিন্দু দুটির দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়, কিন্তু এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই। এতদিন পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের কি দেয়া ছিল? এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু এটা দেয়া ছিল। আমরা পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক কি করেছি? নির্ণয় করেছি। পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি। এখন মানে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি অন্তর্বিভক্তিকরণ সূত্রের সাহায্যে। এখন আমাকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক আমি তোমাকে দিয়ে দিলাম 3,3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি তোমাকে দিয়ে দিলাম 8,5। দিয়ে দেওয়ার পরে এখন আমি তোমার কাছে চাচ্ছি যে ফাইন, তুমি আমাকে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দাও, ঠিক আছে? দেখো, এটা কিন্তু আমরা আগের লেকচারটাতে যা মানে আগের অঙ্কটাতে যা করেছি হুবহু সেম। কেন? আমি যদি এ কিউ এইটুকু পর্যন্ত যদি ক্যালকুলেট করি এ কিউ, তাহলে এ কিউ যদি ক্যালকুলেট করি, পি বিন্দু ডেফিনেটলি কি এ কিউ এর মধ্যবিন্দু হতে বাধ্য, কারণ যেহেতু সমত্রিখণ্ডিত হয়েছে। এবং সমত্রিখণ্ডিত হলে আমরা জানি যে এই প্রত্যেকটা অংশ পরস্পর কি হয়? সমান হয়। ধরে নিলাম সেটা 1, প্রত্যেকটা অংশ পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এপি এর যে দূরত্ব পি কিউ এর দূরত্বও সেম, আবার পি কিউ এর যে দূরত্ব বি কিউ এর দূরত্বও সেম। তাহলে আমি যদি এ কিউ পর্যন্ত সরলরেখা কাউন্ট করি এবং এই বিন্দুটাকে যদি আমি পি কিউ সরলরেখার প্রান্ত বিন্দু হিসেবে চিহ্নিত করি, ঠিক যেরকম ভাবে আগের অঙ্কটার মধ্যবিন্দুর সাহায্যে আমরা আলফা বিটার মান নির্ণয় করেছি, ঠিক আমরা কিন্তু বা এক্স ওয়াই এর মান নির্ণয় করব, ঠিক একইভাবে এ বিন্দু এবং বি বিন্দুর মান কিন্তু আমরা একইভাবে নির্ণয় করতে পারি। আমি কি প্রসেসটা বুঝাতে পেরেছি কিভাবে আমরা অঙ্কটা করতে যাচ্ছি? জি স্যার। ফাইন, তাহলে দেয়া আছে পি কিউ এর কথাটা লিখে ফেলি।
দেয়া আছে পি হচ্ছে আমাদের 3,3 এবং কিউ হচ্ছে আমাদের 8,5, এটা দেয়া আছে। এখন এ বি এর স্থানাঙ্কটা আমাকে কি করে নিতে হবে, ধরে নিতে হবে না। সো মনে করি যেহেতু দুটি বিন্দু তাই আমরা এক্স ধরে করি x1, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2 y2, এটা আমরা ধরে নিই। ফাইন, এখন আমাকে কি করতে হবে, এ কিউ নিয়ে কাজ করব। সো প্রথম লজিকটা কি, যেহেতু পি বিন্দু এ কিউ রেখার মধ্যবিন্দু, শুরু করি। যেহেতু পি বিন্দুটি এ কিউ রেখার মধ্যবিন্দু, সুতরাং পি বিন্দুটির স্থানাঙ্ক সো পি বিন্দুটির স্থানাঙ্ক হবে ডেফিনেটলি আমাদের এর স্থানাঙ্ক আমরা ধরেছি হচ্ছে x1 y1 এবং বি এর স্থানাঙ্ক আমরা ধরেছি x2 y2। তাহলে পি এর নির্ণয় করার ক্ষেত্রে আমরা x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস 5 ডিভাইডেড বাই 2, y1 প্লাস 5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ পি বিন্দুটি যে দুটি বিন্দুর মধ্যবিন্দু এ বিন্দু এবং কিউ বিন্দু, তাহলে এ বিন্দু এবং কিউ বিন্দুর ভুজদ্বয়ের গড়, কমা কোটিদ্বয়ের গড়। এখন এই ভুজদ্বয়ের গড় করে আমরা যে বিন্দুটা পেলাম x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, প্রশ্নমতে সেটা হচ্ছে পি বিন্দুর এক্স অক্ষের মান। সো প্রশ্নমতে সো পি বিন্দুর x1 প্লাস 8 ডিভাইডেড বাই 2, এটার মান হবে 3। আবার y1 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 3, এটা হবে y1 এর মান। আশা করি লজিকটা বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবে। বা x1 প্লাস 8 ইজ ইকুয়ালস টু 3 দুগুণে 6, সুতরাং 8 কে ওই পাশে নিয়ে গেলে আসলে x1 এর ভ্যালু আসে -2। বা ক্রস গুণ করলে y1 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 6 and y1 এর মান আসে 6 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 1। ফাইন, বোঝা গেল জিনিসটা? কারো কোনো কনফিউশন? কেউ একজন তো রেসপন্স করেন। নো স্যার। ওকে ফাইন। সো এ বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে -2, প্লাস 1। তো এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম। সো বোঝাই যাচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব, হুবহু সেম প্রসেসে। সো আমি এটা খুব ফাস্ট একটু লিখে ফেলি, আশা করি তোমরা বুঝতে পারবে। সো যেহেতু কিউ বিন্দুটি পিবি রেখার মধ্যবিন্দু, সুতরাং কিউ বিন্দুটির স্থানাঙ্ক সো কিউ বিন্দুটির স্থানাঙ্কের জন্য আমাকে কি করতে হবে, পি এর হচ্ছে 3 প্লাস x2 বাই 2, 3 প্লাস y2 বাই 2। সো 3 প্লাস x2 বাই 2, 3 প্লাস y2 বাই 2। আশা করি এতে কোনো কনফিউশন নেই। এখন 3 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কিউ এর এক্স অক্ষের মান, যা হচ্ছে 8, এবং 3 প্লাস y2 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 5 এর মান। সো প্রশ্নমতে অঙ্কগুলো সহজ, কিন্তু একটু ন্যারেশন টাইপের অঙ্ক লিখতে হয় আর কি।
3 plus x2 divided by 2 is equals to 5 is equals to 8 আবার 3 plus y2 divided by 2 এটা হচ্ছে is equals to 5 এখন আমরা ক্রস গুণ করি বা 3 plus x2 is equals to 16 বা 3 plus y2 is equals to 10 তাহলে এখান থেকে আমরা x2 এর মান পাচ্ছি 16 থেকে 3 গেলে থাকছে 13 এবং y2 এর মান পাচ্ছি 10 থেকে 3 গেলে থাকছে 7 তাহলে b বিন্দুর স্থানাঙ্ক সুতরাং b বিন্দুটির স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 13,7 সো a বিন্দুর স্থানাঙ্ক 2 এবং b বিন্দুর স্থানাঙ্ক 13,7 আমি কি অঙ্ক দুটো বোঝাতে পেরেছি স্যার হ্যালো কেউ একজন তো রেসপন্স করেন জি স্যার জি স্যার বুঝছি স্যার বুঝছি তাহলে 4-এর 2 নম্বর অঙ্কটা যেটা লাস্ট দিন হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা কি হয়েছে হ্যাঁ স্যার ওটাই করছি আমরা আচ্ছা ফাইন স্যার আগে আচ্ছা, পৃষ্ঠা তাহলে- কি করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই জাস্ট এ সেকেন্ড ওকে আমার এটা উচিত ছিল লেখেন যারা লিখতেছেন তারা একটু লিখেন সো এর সাথে সাথে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল অঙ্ক বেশি নেই 1 থেকে 5 পর্যন্ত এবং 13 নাম্বারটা আমরা লাস্ট ক্লাসেই করে ফেলেছি সো আমরা 6 নাম্বার এবং 7 নাম্বারটা আজকে শেষ করার ট্রাই করব লেটস সি কতটুকু কি করা যায় সো আমাদের হচ্ছে 4:25 তার মানে আমাদের আমি 3:50 থেকে আমার লাইভটা শুরু করেছি সো আর 5 মিনিট বাকি আছে আমাদের 40 মিনিট পূরণ হওয়ার সো আশা করি নেক্সট অঙ্ক বোঝানোর আগে 5 মিনিট ফিল আপ হয়ে যাবে তাই সবাইকে আমি রিকোয়েস্ট করছি এই মুহূর্তে যে কয়জন আছো দয়া করে সবাই আবার 30 সেকেন্ডের মধ্যে জয়েন করো 30 সেকেন্ডের মধ্যে জয়েন করে আবার আমরা ক্লাসটা কন্টিনিউ শুরু করি ঠিক আছে 30 সেকেন্ডের মধ্যে সবাই জয়েন করো কেউ মানে লেট করো না তুলতে পারি না আচ্ছা তুলতে মানে এটা তুলতে পারি না মানে এখনো শেষ হয় নাই না আচ্ছা শেষ করো আমাদের হাতে এখনো 2-3 মিনিট আছে তো শেষ করো সমস্যা নেই সবাই লিখতেছো তো হ্যাঁ স্যার ওকে ফাইন সবাই লিখো শেষ হয়েছে কি স্যার আরেকটুখানি ওকে ফাইন শুধু এই যে অঙ্কের একটু পার্ট আছে স্ক্রিনশট নিয়ে নাও না তাড়াতাড়ি শেষ করতে হবে হ্যাঁ স্যার হয়েছে ওকে ফাইন আমি লিভ নিচ্ছি সবাই একটু লিভ নিয়ে আবার জয়েন করি